হ্যালো এভরিওয়ান। আতঙ্ক সিরিজের প্রথম পার্টগুলোতে এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি সত্যি ভাবতে পারিনি আপনারা আমাকে এত সাপোর্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে খুবই কৃতজ্ঞ। আজ শেষের ৩টি এপিসোড ২২, ২৩, ২৪ এক্সপ্লেন করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা আগের পার্টগুলো দেখেননি তাদের জন্য ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আগের পার্টগুলো দেখলে গল্পটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে শুরু করছি শেষ পর্বের এক্সপ্লেনেশন। সেদিন কোর্ট শেষ হলে রাতে সৌমেন প্রশান্তের সাথে বসে তার পুরনো কেচ্ছা কেলেঙ্কারি রিপোর্টগুলো চেক করছে। সব দেখে সৌমেন খুবই হতাশ হয়ে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম টেল মি দ্য ট্রুথ। আর ট্রুথ মানে প্রতিটা সত্যি কথা। প্রশান্ত বলে, আমি তো আপনাকে সবই বলেছি, স্বীকারও করেছি আমি পূর্বাকে আমার বিছানায় আনতে চেয়েছিলাম। এ কারণেই আপনাকে বলেছিলাম আদিকে কেস থেকে সরিয়ে দিতে। সৌমেন রাগের রিপোর্টগুলো প্রশান্তের সামনে ছুঁড়ে ফেলে বলে, তাহলে এসব কি? এগুলো কি সব সত্যি? প্রশান্ত কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তাতেই সৌমেন বুঝে যায় জগন্নাথ প্রশান্তের অতীত সম্পর্কে যা যা বলেছে প্রতিটা কথা সত্যি। সৌমেন খুবই অবাক হয়ে বলে, আপনার এক একটা সত্যি তো আমাকে চমকে চমকে দিচ্ছে মশাই। তখনই যুথিকা প্রশান্তকে কল করে জানায় অরিন্দম এখনো বাড়ি ফেরেনি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রশান্ত প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, তো আমি কি করব? লণ্ঠন নিয়ে ওকে খুঁজতে বের হব নাকি? যুথিকা বলে, ওর যদি কিছু হয়ে যায়। প্রশান্ত মুখ বাঁকিয়ে বলে, হয়ে যাক কিছু। ওর যদি কিছু হয় তাহলে তার জন্য দায়ী তুমি আর তোমার বোন। এটা বলেই কল কেটে দিয়ে প্রশান্ত সৌমেনকে জিজ্ঞেস করে, এবার বলুন যদি এসব সত্যি হয় তাহলে আপনি আমাকে বাঁচাতে পারবেন কিনা। এদিকে অরিন্দম বিধ্বস্ত অবস্থায় পূর্বার বাড়িতে আসে। পূর্বা দরজা খুলে দিলে অরিন্দম চুপচাপ সোফায় বসে পড়ে। অনেকক্ষণ দুজনে চুপ করে সামনাসামনি বসে থাকে। এক সময় পূর্বা জিজ্ঞেস করে, তোমার কি কিছু বলার আছে আমাকে? অরিন্দম বলে, আমি না আমার যন্ত্রণাটা তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না পূর্বা। মনে হচ্ছে কেউ আমাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়েছে। আমার খুবই হেল্পলেস লাগছে। মনে হচ্ছে খাদে পড়ছি তো পড়ছি, তল খুঁজে পাচ্ছি না, আর পড়াটাও শেষ হচ্ছে না। পূর্বা গম্ভীর গলায় বলে, এই অতলে তোমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়নি অরিন্দম। এটা তোমার নিজস্ব চয়েস। জেঠুর মোহে অন্ধ হয়ে দু চোখ বন্ধ করে তুমি নিজেই ঝাঁপ দিয়েছ। তার কারিশমা, কত সফল ক্যারিয়ার, কত পড়াশোনা, তার কি ভালো মানুষ। তোমাদের জন্য সব ছেড়ে কলকাতায় চলে এসেছেন, কি মহৎ। তাই তুমি তার ছায়ায় থাকতে নিজের ক্যারিয়ার বরবাদ করে ছুটে এলে। তুমি তাকে ফলো করতে চেষ্টা করলে। তবে জেঠুর কথা ভাবতে গিয়ে আমার কথা তো কিছু শুনতেই চাইলে না অরিন্দম। আমি যে কেন তোমাকে নিয়ে ওই বাড়ি থেকে আলাদা হতে চেয়েছিলাম তুমি একবারও তলিয়ে ভেবে দেখোনি। তুমি ভাবলে শাশুড়ির সাথে সমস্যা হওয়ার কারণেই আমি এই কথাগুলো বলেছি। আমার কথা একবারও বিশ্বাস করলে না। অরিন্দম লজ্জায় মাথা নিচু করে পূর্বার কথা শুনে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে পূর্বার রাগে বলে, তোমার জেঠু যেদিন আমার বুকে হাত দিয়েছিল সেদিন ওই নোংরা লোকটার নোংরা হাতের ছোঁয়াটা মুছতে মুছতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি ঘেন্নায় তোমাকে বলেছিলাম আলাদা হওয়ার কথা, কিন্তু তুমি ভাবলে আমি বিদেশে যাওয়ার জন্য এসব বলছি। অবশ্য তুমি তো মেয়েদের কথা দমিয়ে রাখতে একদম এক্সপার্ট। গালাগালি করা, দরকার হলে গায়ে হাত তোলা তোমার জন্য বা হাতের কাজ। পূর্বা কাপা কাপা গলায় আরো বলে, তুমি ভেবেছিলে আমি সবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারি না। ফ্যামিলি কি জিনিস সেটা আমি জানিই না। আসলে তোমার চরিত্রটা তোমার আইডল প্রশান্ত চ্যাটার্জি এমনভাবে শেপ করে দিয়েছে যে তার বোঝানো ভাবনার বাইরে তুমি আর কিছু ভাবতেই পারো না অরিন্দম। অরিন্দম অসহায়ের মতো মুখ তুলে পূর্বার দিকে তাকায়। এদিকে আদি একেবারে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। নির্মলা দরজা খুলে দেখে আদির মুখের দিকে একেবারে তাকানো যাচ্ছে না। সে নির্মলার কোলে মাথা দিয়ে সর্বশান্তের মতো বসে থাকে। নির্মলা আদির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, পেলি তোর প্রশ্নের উত্তর? আদি বলে, কিছুটা পেয়েছি, আরও অনেকগুলো প্রশ্ন মাথায় কিলবিল করছে, সেই উত্তরগুলো কি করে পাবো মা? তখনই যুথিকা এসে কাচুমাচু করে বলে, আমি কি তোদের কাছে একটু বসবো রে?
আদি যুথিকার কাছে গিয়ে তার মুখে হাত বুলিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে যুথিকাকে জড়িয়ে ধরে। আদি বলে, তোমার যে কতটা কষ্ট সেটা আমি আন্দাজও করতে পারবো না বড়মা। এবার যুথিকাও আর নিজেকে আটকাতে পারে না, আদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে আদি নির্মলাকে বলে, যখন সৌমেন স্যার আমাকে কেসটা থেকে সরিয়ে দিলেন তখনই আমার সন্দেহটা হলো। স্যার বললেন আমার পারফরমেন্সে উনি নাকি খুশি নন, কিন্তু এক জুনিয়র আমাকে বলল জেঠুই চাইনি আমি এই কেসটা হ্যান্ডেল করি। তখনই মনে হলো যে একজন ক্লায়েন্ট হিসেবে লয়ারকে যা যা সত্যি কথা বলা যায় জেঠু কি আমাকে সেগুলো বলতে পারছে না, তাই পেছন থেকে কলকাঠি নেড়ে আমাকে সরিয়ে দিল। এবার আদি নির্মলাকে জিজ্ঞেস করে, তোমরা যখন আমাকে অ্যাডপ্ট করেছিলে তখন জেঠু গুজরাটে চাকরি করতো তাই না? নির্মলা মাথা নেড়ে হ্যাঁ বলে। আদি কাঁদতে কাঁদতে বলে, ছোটবেলা থেকেই শুনে আসছি বাবা নাকি গুজরাটে বেড়াতে গিয়ে আমাকে দেখেছিল। কয়েক মাসের একটা বাচ্চা, বাবা মা কেউ নেই, তাই নিয়ে চলে এসেছিল। কিছুক্ষণ চুপ থেকে আদি আবার বলে, একদিন কেস ফাইল থেকে জেঠুর কোম্পানির ডিটেলস নিয়ে কল করলাম। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আদি কোম্পানির একজন ওপর মহলের লোকের নাম্বার জোগাড় করে তাকে কল করে বলে সে একজন লয়ার, কলকাতায় একটি কেসের জন্য তার প্রশান্ত চ্যাটার্জির কিছু ইনফরমেশন দরকার। কোর্ট কেসের কথা শুনে লোকটি নিজেই সরাসরি জিজ্ঞেস করে, আপনি কি প্রশান্তর মেয়ের ব্যাপারে জানতে চান? এটা শুনে আদি প্রচন্ড চমকে গিয়ে বলে, প্রশান্ত চ্যাটার্জির কোনো মেয়ে আছে? লোকটি বলে, হ্যাঁ এটা তো ওপেন সিক্রেট, ওনার একটা অবৈধ মেয়ে আছে, বেচারি সেজাল অকালে প্রাণ দিতে হলো। এসব শুনে আদি এবার কিছু বলারই ভাষা হারিয়ে ফেলে। সে কল কেটে দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এরপর গুজরাটে যাওয়ার আগে নির্মলা আদিকে তার অ্যাডপশনের সব কাগজপত্র দিয়ে দেয়। সেখান থেকে সে প্রবীণ মেবানির ঠিকানা খুঁজে পায়। সিন বর্তমানে এলে যুথিকা আদিকে বলে, তোর মা আমাকে আগেই সবকিছু জানিয়েছিল। এবার আদি সেজালের ছবিটা তাদের দুজনকে দেখিয়ে বলে, আমার মতো দেখতে তাই না? নির্মলা হেসে বলে, অনেকটা মিল। আদি কাঁদতে কাঁদতে বলে, সাংঘাতিক বোকা ছিল মেয়েটা, না হলে কেউ এভাবে মরে যায়? কোনো লড়াই নেই, কোনো প্রতিশোধ নেই, জাস্ট মরে গেল। তবে প্রবীণ আঙ্কেল বলেছে এটা নাকি আত্মহত্যা নয়। ওখানকার লোকাল থানায়ও গিয়েছিলাম, কিন্তু এত পুরনো কেস বার করতে পারলো না। এবার আদি কঠিন গলায় বলে, ভাবছি আবার কেসটা রিওপেন করাবো, করে দেখি না মরেছিল নাকি কেউ মেরেছিল। যুথিকা সেজালের ছবিতে হাত বুলিয়ে দিয়ে বলে, মেয়েটা কি সুন্দর দেখতে, আমার মতো এরকম। এটা বলতেই কান্নায় যুথিকার কথা আটকে যায়। নির্মলা কোনো রকমে কান্না আটকে রাখছে। আদি যুথিকাকে জড়িয়ে ধরে দুজনে খুব কাঁদতে থাকে। এদিকে অরিন্দম পূর্বার সামনে অসহায়ের মতো মুখ নিচু করে বসে আছে। পূর্বা তাকে এভাবে দেখে বলে, তোমার অবস্থাটা কেমন জানো তো? দেবজ্ঞানে অন্ধভক্তি। এবার তুমি দেখলে যাকে এতদিন দেবতা মনে করতে সে আসলে একটা পিশাচ। মামুনি আদালতে যাকে বলেছে নরকের কীট। এবার অরিন্দম কোনো রকমে বলে, একটা কথা বললে বিশ্বাস করবে? আজ কোর্টে যেসব কথা হলো আমি না এতদিন কিচ্ছু জানতাম না, কোনোদিন এসব ভাবতেও পারিনি। একটা সাধারণ বাড়ির সাধারণ ছেলে আমি, এইসব ভাবাটা কি স্বাভাবিক কোনোদিন? 8 বছর বয়সে বাবা চলে যাওয়ার পর মার কোনো ইনকাম ছিল না, কোনো ব্যাকিং বা সাপোর্ট কিচ্ছু ছিল না, এই জেঠুই আমার সবকিছু ছিল। অরিন্দম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলে, আজ হঠাৎই মনে পড়ল 2006-এ আমি ক্লাস 9-এ পড়ার সময় জেঠু অনেকটা সময় অফিসে যেত না। আমি জিজ্ঞেস করায় বলেছিল ফ্যামিলির সাথে সময় কাটাবে বলে সাব্যাটিক্যাল লিভ নিয়েছে। এটা শুনে আমার নজরে মানুষটা আরো কত উপরে উঠে গেল। সেই মানুষটা এমন, বিশ্বাস করো কোনোদিন এদিক ওদিক কিছু দেখিনি, আমি কিছুই বুঝতে পারিনি। এটা বলেই অরিন্দম ভীষণই কান্না করতে থাকে। অরিন্দম কাছে দেখে পূর্বা তাড়াতাড়ি জলের গ্লাস এনে অরিন্দমকে দেয়। অরিন্দম জল খেয়ে কিছুটা শান্ত হলে পূর্বা বলে, আমাদের কলেজের একজন স্যার সবসময় বলতেন সবকিছুতে প্রশ্ন করবে, কোনো কিছু বিনা প্রশ্নে মেনে নেবে না, জবাব না পেলে খুঁজবে সেই জবাব, আর এই খোঁজাই তোমাকে সত্যের কাছে নিয়ে যাবে। পূর্বা জোর দিয়ে বলে, তুমি শ্রদ্ধা আর আনুগত্যে গুলিয়ে ফেলেছ অরিন্দম। আচ্ছা, তোমার মহান জেঠুর তার স্ত্রীর প্রতি ব্যবহারটা খেয়াল করেছ?
কখনো দেখেছো জেঠিমা তোমার জেঠুর আশেপাশে কেমন জড়সড় হয়ে থাকে? অরিন্দম অবাক হয়ে বলে, ছোটবেলা থেকেই বড় মাকে সবসময় অসুস্থই দেখেছি। বড় মার নার্ভের সমস্যা, শরীরের ব্যালেন্স রাখতে পারে না। জেঠুকে দেখতাম বড় মার খেয়াল রাখে, ডাক্তার দেখায়। কোনোদিনও বড় মাকে ছেড়ে নতুন করে কিছু ভাবতেও দেখিনি। পূর্বা হেসে বলে, বাহ, কি সাংঘাতিক মহান! তুমি ভাবলে জেঠু বড় মার সাথে আটকে আছে নিজের মহত্বে, তাই না? আসলে তোমার মনটা তোমার জেঠুর তৈরি করা, তাই তোমার মনে কোনো প্রশ্নই জাগে না। তাই আমি সেই মহান জেঠুর বিরুদ্ধে কথা বলায় তুমি আমাকে দাঁত নখ বের করে আক্রমণ করেছিলে। পূর্বা কিছুক্ষণ থেমে বলে, তোমাকে একটা সুখবর দেয়ার আছে। সেদিন আমার স্কুলে গিয়ে চিৎকার করে যে সিন ক্রিয়েট করেছিলে, তার জেরে আমার চাকরিটা যেতে বসেছে। কারণ বাচ্চাদের গার্ডিয়ানরা জেনে গেছে আমাদের মধ্যে ঠিক কি নিয়ে ঝামেলা হচ্ছে। তারপর কোর্ট কেস। তোমার মতো কিছু মানুষের মনে হয়েছে কোনো ভালো মেয়ের সাথে এমন খারাপ ঘটনা হতেই পারে না, তাই আমার মতো খারাপ মেয়েকে স্কুলের টিচার হিসেবে রাখাও যায় না। তবে আমি ওদেরকে ছেড়ে দেব না। তোমার এত ভালো জেঠুকেই ছেড়ে দেয়নি, আর চাকরি গেলে স্কুলকে ছেড়ে দেব? কিছুক্ষণ চুপ থেকে অরিন্দম বলে, বাইরে থেকে একটা ভালো অফার এসেছে, আমি মাসখানিকের মধ্যেই চলে যাচ্ছি। পূর্বা হেসে বলে, ভালোই হয়েছে, তোমার জেঠু জেলে যাবে আর তুমি বড় মা আর মামুনিকে ছেড়ে পালাবে। অবশ্য তোমার থাকা না থাকা দুটোই সমান, তোমার থেকে আদি ওদের ভালো দেখাশোনা করতে পারবে। অরিন্দম অসহায়ের মতো হেসে বলে, আমি এতটাই মূল্যহীন, তাই না? এদিকে হরিকাকা এসে জুথিকাকে জানায় প্রশান্ত বাড়ি ফিরে এসেছে। এটা শুনতে আদি রাগে আগুন হয়ে ওপরের ঘর থেকে বেরিয়ে আসে। প্রশান্ত তখন এমন ভান করছে যেন কিছুই হয়নি। আদি প্রশান্তকে শুনিয়ে শুনিয়ে জুথিকাকে বলে, বড়মা, আমি কথা দিচ্ছি, এই লোকটার অপরাধের শাস্তি ওকে দেব। আদি প্রশান্তের সামনে চিৎকার করে বলে, সেজাল মেভানি সুইসাইড করেনি। ইনভেস্টিগেট না করে সেজালের মৃত্যুটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। অনেক টাকার খেলা হয়েছিল। ভাইকে দিয়ে সেজালের মেয়েকে অ্যাডাপশন করিয়ে নিজের কুকর্ম লুকিয়েছে এই লোকটা। তারপর ভাই মরে যাওয়ার পর কলকাতায় ফিরে এসে সবার সামনে মহৎ সাজা। একটার পর একটা এত খাপে খাপ মিলে যাওয়া ঘটনা, সবটাই কি কাকতালীয়? প্রশান্ত নির্বিকারভাবে বলে, এসব প্রশ্ন আমাকে কেন করছো? আদি প্রশান্তের চোখে চোখ রেখে বলে, সেজাল মেভানি সুইসাইড করেনি। সেজালের মৃত্যুটা আমি কিছুতেই ছেড়ে দেব না। কোর্টে হোক বা কোর্টের বাইরে আমি প্রতিশোধ নেবই। এদিকে অরিন্দম পূর্বাকে বলে, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি, ছেড়ে দেবে লোকটাকে? আমি প্রথম দিকে এই কথাটা বলেছিলাম কারণ আমি বিশ্বাস করতাম সেই মানুষটা এমন কাজ করতেই পারে না, কিন্তু আজ লোকটা কতটা নিকৃষ্ট সব জেনেও শুধুমাত্র আমার পরিবারের কথা ভেবে তোমাকে শেষবার রিকোয়েস্ট করছি, ছেড়ে দেবে লোকটাকে? পূর্বা বেশ বিরক্ত হয়ে বলে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না। তবে লাস্ট 25 বছর ধরে তোমার নিজের মায়ের দিকে কখনো তাকিয়ে দেখেছো তুমি? ওই লোকটা তোমার মায়ের নিজের জামাইবাবু হওয়ার সত্ত্বেও ওদের সম্পর্কটা কতটা অদ্ভুত। খেয়াল করেছো তোমার মা তোমার জেঠুর সঙ্গে পারতপক্ষে কথা বলে না, হাতে করে কিছু এগিয়ে পর্যন্ত দেয় না, একা কখনো তোমার জেঠুর সামনে থাকে না। তুমি কখনো এসব দেখোইনি, কারণ তুমি তোমার জেঠুর মোহে অন্ধ। এবার মোহ কাটিয়ে চোখের ঠুলিটা সরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখো অরিন্দম। পূর্বা আরও বলে, তোমার বাবা যখন মারা যান তখন তোমার মায়ের কতই বা বয়স, 34 বা 35? তোমার জেঠুর মতো একজন প্রিডেটারের সাথে একই বাড়িতে বসবাস করতে শুরু করেন, যে নিজের ভাইয়ের ছেলের বউয়ের দিকে হাত বাড়াতে একবারও ভাবে না, উল্টে প্ল্যান করে তাকে রেপ করতে চায়। সেই বাড়িতে তোমার মায়ের জীবনটা কেমন ছিল অরিন্দম? এটা শুনে অরিন্দম যেন একেবারে স্তব্ধ হয়ে যায়। এত জঘন্য একটা কথা তাকে কখনো শুনতে হবে এটা সে কল্পনাই করেনি। পূর্বার কথায় এবার ধীরে ধীরে তার চোখের ওপর থেকে জেঠুর ভালো মানুষের মুখোশটা সরে গেছে। যে পরিবারের কথা ভেবে সে প্রশান্তের মতো নরকের কীটকে বাঁচাতে এসেছিল, সেই লোকটা তার মাকেও এত কষ্ট দিয়েছে, সেটা ভাবতেই অরিন্দম একেবারে শিউরে ওঠে। পূর্বা বলে, এবার তোমার মাকে গিয়ে বলো ওই লোকটাকে ক্ষমা করে দিতে। আর হ্যাঁ, ডিভোর্সের পেপারটা সই করে রেখেছি, যাওয়ার সময় নিয়ে যেও। অরিন্দম যেন আর কিছু বলার শক্তি পাচ্ছে না। সে বুঝতে পেরেছে জেঠুর তরফদারি করতে গিয়ে সে নিজের পরিবারকে হাতছাড়া করে ফেলেছে। এদিকে প্রশান্ত চিৎকার করে আদিকে বলে, একদম আমার সামনে আঙুল তুলবে না,
আদিও উল্টো চিৎকার করে বলে, আর তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলবে না, একটা নোংরা অভদ্র সেক্সম্যানিয়াক। এটা শুনতেই প্রশান্ত আদিকে চড় মারতে গেলে আদি বলে, এই চড়টা আমার গায়ে পড়লে তোমার নামে আরেকটা কেস হবে প্রশান্ত চ্যাটার্জি। প্রশান্ত কটমট করে বলে, সব কটা বেইমানের দল, ঘেন্না করে তোদের সবার মুখ দেখতে। আদি চিৎকার করে বলে, আর আমার এটা ভেবে ঘেন্না করে যে তুমি আমার বায়োলজিক্যাল বাপ। ঠিক তখনই কলিং বেল বাজলে নির্মলা গিয়ে দরজা খুলে দেয়। অরিন্দম সর্বশান্তের মতো ডিভোর্স পেপার হাতে নিয়ে বাড়ি ফিরে এসেছে। ঘরে ঢুকতে আদি জিজ্ঞেস করে, দাদা তুই ঠিক আছিস? অরিন্দম বলে, এই বাড়িতে কে ঠিক আছে, তুই না আমি? প্রশান্ত এসে নির্লজ্জের মতো অরিন্দমকে বলে, ঘরে চল, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তবে অরিন্দম বলে, কথা তো আমার আছে তোমার সাথে, আর সব কথা সবার সামনেই হবে, ইউ ওল্ড মনস্টার। তবে প্রশান্ত সব শুনেও এমন ভান করছে যেন কিছুই হয়নি। অরিন্দম হাসতে হাসতে নির্মলাকে ডিভোর্স পেপারটা দেখিয়ে বলে, দেখো মা, পূর্বা পেপারে সাইন করে দিয়েছে। এই জঘন্য ঘৃণ্য পরিবেশ থেকে ও মুক্তি চায়। পূর্বা একদম ঠিকই করেছে, কিন্তু এই প্রশান্ত চ্যাটার্জির কালো ছায়া থেকে আমি কি করে মুক্তি পাবো বলবে? এটা শুনে প্রশান্ত খুব রেগে গিয়ে কিরমির করে অরিন্দমকে বলে, গো টু হেল, একটা মেরুদণ্ডহীন অপদার্থ কোথাকার। অরিন্দম প্রশান্তকে কিছু বলতে যাবে, তখনই নির্মলা অরিন্দমকে থামাতে যায়। অরিন্দম এবার নির্মলাকে প্রশ্ন করে, আমার একটা প্রশ্নের উত্তর দেবে মা? বাবা মারা যাওয়ার পর যখন এই লোকটা পার্মানেন্টলি এই বাড়িতে থাকতে শুরু করলো, তখন তুমি কেমন ছিলে মা? নির্মলা এই প্রশ্ন শুনে চমকে উঠে কঠোর গলায় বলে, এখানে অশান্তি করো না অরিন্দম, উপরের ঘরে যাও। অরিন্দম তবুও নির্মলাকে বলে, তোমার তো তখন 34-35 বছর বয়স, একটা সিরিয়াল রেপিস্টের সাথে একই বাড়িতে থাকতে হয়েছে। মা বলো না, তখন তুমি কেমন ছিলে? এদিকে প্রশান্ত গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে, তোরা কিন্তু সব সীমা পেরিয়ে যাচ্ছিস। কি ভেবেছিস কি তোরা সবাই মিলে আমাকে কোণঠাসা করবি? অরিন্দম সে কথায় পাত্তা না দিয়ে যুথিকাকে ডেকে এনে বলে, বড় মা তুমি বলো না, তোমার বোনকে কি তোমার হাজবেন্ডের লালসা থেকে বাঁচাতে পেরেছিলে? প্রশান্ত আরো জোরে চিৎকার করে বলে, যথেষ্ট হয়েছে তোমাদের ড্রামা। আমাকে যদি তোমাদের এতটাই অপছন্দ, তাহলে বেরিয়ে যাও সবাই আমার বাড়ি থেকে। এটা প্রশান্ত চ্যাটার্জির রাজত্ব, আর এখানে আমি কারো ননসেন্স সহ্য করব না। অরিন্দম হেসে চিৎকার করে বলে, টু হেল উইথ ইয়োর কিংডম। সে প্রশান্তের সামনে গিয়ে রাগে তার বাড়িতে থুতু দেয়। এরপর অরিন্দম আদিকে জিজ্ঞেস করে, তুই কখনো খেয়াল করেছিস মা ওই লোকটার সাথে ঠিকমতো কথা বলে না, হাতে করে কিছু এগিয়ে পর্যন্ত দেয় না। এই তো সেদিন ডাইনিং টেবিলে এই লোকটা কি যেন একটা চাইলো, সেটা মায়ের হাতের কাছেই ছিল, মা চাইলেই এগিয়ে দিতে পারত, কিন্তু মা আমাকে এগিয়ে দিল। আমরা কেউ কখনো এসব খেয়ালই করিনি এতদিন, কিন্তু পূর্বা কয়েকদিনের মধ্যে সব খেয়াল করে ফেলল। আদিও হতবাক হয়ে বলে, আমাদের চোখের সামনে দিয়ে রানী মাসি, লক্ষ্মী মাসি সবাই কাজ ছেড়ে বেরিয়ে গেল, আমরা কখনো জানতেও চাইনি যে তারা কেন চলে গেল। আদি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, দাদা আমরা কিছুই লক্ষ্য করিনি, এতদিন চোখে ঠুলি পড়েছিলাম। অরিন্দম আবার নির্মলার কাছে এসে বলে, এই লোকটা চিরকাল বলেছে আমি নাকি ওর ছেলের মতো। ছেলের বউয়ের দিকে হাত বাড়াতে যে লোকটার বাঁধেনি, সে কি তোমাকে ছেড়ে দিয়েছিল মা? এটা শুনতেই নির্মলা ঠাস করে অরিন্দমকে একটা চড় মারে। এরপর পাথরের মতো অরিন্দমের বুকে ঢলে পড়ে। এবার যুথিকাও নির্মলাকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। অরিন্দমও তার প্রশ্নের উত্তর পেয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। এখানেই ফ্ল্যাশব্যাকে দেখা যায়, সুশান্ত মারা যাওয়ার পর প্রশান্ত বাড়ি ফিরেই নির্মলার ঘরে এসে তার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। নির্মলা তাকে দেখে ভয়ে একেবারে কুঁকড়ে যায়। প্রশান্ত একটা শয়তানি হাসি দিয়ে বলে, নির্মলা তুমি এখনো দারুণ অ্যাট্রাকটিভ। নির্মলা বারবার তাকে নিজের ঘরে যেতে বললেও প্রশান্ত আজে বাজে কথা বলতে বলতে নির্মলার দিকে এগিয়ে আসে। নির্মলা ভয়ে ভয়ে বলে, আমি আপনার অফিসের সাবঅর্ডিনেট মেয়েগুলোর মতো নই, আমি আপনার ভাইয়ের স্ত্রী। প্রশান্ত আরো বিটকেল হাসি দিয়ে বলে, তার সাথে তুমি আমার শালিও হও, আর শালি মানে আধি ঘরওয়ালি। অনেক জায়গায় নিয়ম আছে, শালি মানে বিছানায় গ্রহণযোগ্যা। এত কুৎসিত কথা বলে প্রশান্ত নির্মলার উপর ঝাঁপিয়ে পড়ে। নির্মলা বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু প্রশান্তের শক্তির সাথে কিছুতেই পারে না। সেদিন প্রশান্ত প্রথমবার নির্মলাকে রেপ করে। তখন যুথিকা অন্য ঘরে বসে সব বুঝতে পারছিল, কিন্তু সেও প্রশান্তের ভয়ে থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর যুথিকা এসে কাঁদতে কাঁদতে নির্মলাকে বোঝায়, ও আর করবে না, আমি ওকে মানা করে দেব, ও আর এসব করবে না।
কিন্তু নির্মলা এবং যুথিকা দুজনেই মনে মনে জানে প্রশান্ত কেমন অমানুষ। সে সুযোগ পেলেই বারবার নির্মলার উপর অত্যাচার করবে। সিন বর্তমানে এলে নির্মলা অরিন্দমকে বলে, সেদিনের পর তোদের নিয়ে আলাদা বাড়িতে চলে যায়, কিন্তু তুই জেঠুর টানে বারবার এ বাড়িতে চলে আসতি। 4 মাস পর আমিও আর পারলাম না এনজিওর চাকরির নামমাত্র মাইনে টাকায় দুটো বাচ্চার দেখাশোনা করা। তোর জেঠুও তখন তোর স্কুলের বেতন দেয়া বন্ধ করে দিয়েছিল। তুই কিছুই বুঝতে পারিসনি, কারণ তুই তোর মায়ের উপরে রেগেছিলি জেঠুর থেকে আলাদা করে দিয়েছি বলে। আমিও শেষ পর্যন্ত যুদ্ধটা হেরে গিয়ে আবারও এই বাড়িতে ফিরে এলাম। নির্মলা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওই লোকটার ভোগে এই শরীরটা লেগেছিল আরো কয়েকবার। এক সময় আমাকে অ্যাবর্ষণ করাতে হয়েছে। আমিও যেন কেমন করে এই বাড়িতেই থেকে গেলাম। অরিন্দম আর সহ্য করতে না পেরে তার মাকে জড়িয়ে ধরলে এবার নির্মলা ভীষণই কান্নায় ভেঙে পড়ে। অরিন্দম আর আদি তাদের মাকে জড়িয়ে ধরে মনের সব কষ্ট চোখের জলে বের করে দেয়। কোর্টের শেষ দিন জাজ জগন্নাথকে ক্লোজিং স্টেটমেন্ট রাখতে বলে। জগন্নাথ দাঁড়িয়ে তার পেছনে ইঙ্গিত করে বলে, দেখুন ম্যাডাম, জুডিশিয়াল আদালতে বিচার পাওয়ার আগেই প্রশান্ত চ্যাটার্জি পারিবারিক আদালতে বিচার পেয়ে গেছেন। দেখা যায় পুরো পরিবার এমনকি অরিন্দম এবং আদিও আজ পূর্বার সাথে বসে আছে। জগন্নাথ বলতে থাকে, একবার মনে করার চেষ্টা করুন ম্যাডাম, প্রথম দিন পূর্বাদেবী কোর্টে সম্পূর্ণ একা বসেছিলেন। তাকে সাপোর্ট করার মতো পরিবারের কেউ তার সাথে ছিল না। অন্যদিকে প্রশান্তবাবুর সাথে তার ভাইপো ভাইজি সবাই ছিল, কিন্তু আজ তিনি সম্পূর্ণ একা বসে আছেন। আমি কেসের শুরুতেই যেটা বলেছিলাম আজও সেটা বলেই আমার কথা শেষ করব, যেটা হলো পরিবার। সেই পরিবারকে যে কলঙ্কিত করে, বিকৃত কামবাসনা নিয়ে নিজের পরিবারের দিকে হাত বাড়ায়, সে শুধু একজনের সাথে অন্যায় করে না, অন্যায় করে পরিবারের প্রতিটা সদস্যের সাথে। যে পরিবারের মধ্যে মানুষের নিরাপদে থাকার কথা, সেই পরিবারে যখন প্রশান্ত চ্যাটার্জির মতো লোকেরা ঘুরে বেড়ায়, তখন মানুষ আর কোথাও নিরাপদ থাকতে পারে না। এই কেসে একজন পিতৃসম মানুষের ঘৃণ্য লালসার শিকার হয়েছে অপূর্বা ভট্টাচার্য, যিনি কিনা তার ভাইপোর স্ত্রী। ম্যাডাম, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। প্রশান্ত চ্যাটার্জি পরিকল্পনা করে কন্যাসম অপূর্বাকে নিজের পাশবিক প্রবৃত্তির শিকার করতে চেয়েছিলেন, কিন্তু অপূর্বা ভট্টাচার্যের অসীম সৌভাগ্য, কারণ সেই সময় তার স্বামী বাড়িতে ফিরে আসেন। তবে সেটাও কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রশান্তবাবুর পরিকল্পনা আন্দাজ করে নির্মলা দেবী এবং যুথিকা দেবী দুজন বুদ্ধি করে অঘটন ঘটার আগেই বাড়ি ফেরার ব্যবস্থা করেন। তাই টেকনিক্যালি প্রশান্তবাবু আর পূর্বাদেবীকে রেপ করতে পারেন না, কিন্তু এরকম ঘটনায় মেয়েদের যে মানসিক ট্রমা হয়, সেটা বছরের পর বছর কেটে গেলেও যায় না। প্রশান্তবাবুর মতো মানসিক বিকারগ্রস্ত লোকেরা এই সমাজের জন্য মারাত্মক হুমকি। পুলিশের রিপোর্টে প্রমাণ হয়ে গেছে প্রশান্তবাবু একজন সিরিয়াল মলেস্টার, একজন রেপিস্ট। 26শে মে রাতে তিনি অপূর্বাকেও রেপ করতে চেয়েছিলেন, কিন্তু যখন ব্যর্থ হলেন তখন উল্টো সব দোষ অপূর্বা দেবীর ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজে অপূর্বা দেবীর চরিত্রকে কলঙ্কিত করতে চাইলেন। কিন্তু ভদ্র মানুষের মুখোশ পরা প্রশান্তবাবুর আসল চেহারা সকলের সামনে চলে এসেছে। তাই আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব, প্রশান্তবাবুর এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম গণ্য করে আদালত প্রশান্তবাবুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেবে। জগন্নাথ তার কথা শেষ করে চেয়ারে গিয়ে বসে। এবার সৌমেন দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, আদালতের দীর্ঘ লড়াইয়ের পর আমি জোর গলায় বলতে পারি, প্রশান্তবাবুর বিরুদ্ধে আনা একটা অভিযোগও প্রমাণিত হয়নি। প্রসিকিউশন 26শে মে রাতের কোনো সাক্ষী বা প্রমাণ দেখাতে পারেননি। পূর্বাদেবী বলেছেন তার লেবুর জলে নাকি অ্যালকোহল মেশানো ছিল, কিন্তু তার প্রমাণ নেই। তবে এটা প্রমাণিত হয়েছে ঘটনার সময় অপূর্বা দেবী অ্যালকোহলে প্রভাবিত ছিলেন। পূর্বাদেবী আরও বলেছেন 26শে মে রাতে প্রশান্তবাবু নাকি তাকে রেপ করার চেষ্টা করেছেন, কিন্তু তার প্রমাণ কোথায়? তিনি নাকি চিৎকার করেছিলেন, যে চিৎকার কেউ শোনেনি। মোদ্দা কথা হলো, প্রসিকিউশনের কাছে অপূর্বা দেবীর বয়ান ছাড়া আর কোনো প্রমাণ নেই। প্রশান্তবাবুর অতীত নিয়ে আদালতে একটা রিপোর্ট পেশ করা হয়েছে, সেটারও প্রমাণ নেই। তার কারণ, কোনো কোম্পানি থেকে প্রশান্তবাবুকে মলেস্টেশনের দোষারোপ করে চাকরি থেকে বহিষ্কার করা হয়নি। সব জায়গা থেকে তিনি নিজেই চাকরি ছেড়েছেন। তর্কের খাতিরে যদি মেনেও নেই সেসব সত্যি, তাও কোনোভাবে প্রমাণ হয় না যে 26শে মে রাতে প্রশান্তবাবু অপূর্বা দেবীকে রেপ করতে চেয়েছেন। সৌমেন আরও বলে, ইয়োর অনার, প্রশান্তবাবু অপূর্বা দেবীর একটা নোংরা ষড়যন্ত্রের শিকার। অপূর্বা দেবী হাজবেন্ডকে নিয়ে বিদেশে সেটেল হতে চেয়েছিলেন।
তাই অপূর্বা দেবী প্রশান্তবাবুকে রাস্তা থেকে সরাতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আদালতের কাছে আর্জি করছি আমার মক্কেল প্রশান্তবাবুকে নির্দোষ ঘোষণা করে সমস্ত অভিযোগ থেকে রেহাই দেয়া হোক এবং অপূর্বা দেবীকে মিথ্যে মামলা করার অপরাধে উপযুক্ত শাস্তি দেয়া হোক। সৌমেনের কথা শুনে পূর্বা ভীষণই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর এটা দেখিয়েই এই পর্বটি এখানেই শেষ হয়। তো এটাই ছিল আতঙ্ক সিরিজের সিজন 1 এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যারা আগের পর্বগুলো দেখতে চান সবগুলো পর্বের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। সিজন 2 এলে আমি সেটাও এক্সপ্লেন করার চেষ্টা করব। এরপর কোন মুভি বা সিরিজের এক্সপ্লেইন আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সহজ ভাষায় আপনাদের জন্য নিয়ে আসার। আগের পার্টগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।